কি হয়েছে আপনার? আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, খুব খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। কি 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 স্বপ্ন আমাকে বলুন না। আমি আর ওই দুঃস্বপ্ন মনেও করতে চাই না। ঠিক আছে, আপনি আপনি ঘুমিয়ে পড়ুন। না না না, আমি ঘুমিয়ে পড়লে যদি আবার কিচ্ছু হবে না, আমি তো আছি। আপনি ঘুমিয়ে পড়েন। অমৃতা, তোমাকে হলুদ শাড়িতে কি মিষ্টি লাগছে। বিয়ে প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্নের মতো। তোমাদের বিয়েতে হয়তো জাঁকজমক নেই, লোকজন ডেকে হইচই নেই, কিন্তু একটা বিয়েতে যতটা আন্তরিকতা ভালোবাসা থাকা প্রয়োজন সব আছে। আমি জানি বৌদি, আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি কোনোদিনও ভাবিনি যে এই দিনটাও আমার জীবনে আসবে। অংশুকে আমি নিজের করে পাবো। এমা, নতুন বইয়ের গলাটা এরকম খালি খালি লাগছে কেন? দাও তো। না বৌদি। না মানে? হ্যাঁ অমৃতা, তুমি কিন্তু মাঝে মধ্যে ভুলে যাও যে আমি শুধু তোমার বৌদি নই, দিদি ভাইও। আর সম্পর্কে তোমার থেকে বেশ বড়। বড়দের কথা কিন্তু শুনতে হয়। বৌদি, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ফর এভার। কংগ্রাচুলেশনস। বাহ চুমকি, মৌলি, কাজ প্রায় শেষের দিকে। ভেরি গুড। আচ্ছা অমৃতা, অংশ, তোরা ঠাকুর প্রণামটা সেরে নে, তারপরে তো তোদের গায়ে হলুদ শুরু হবে। আজ কতদিন পর আমাদের এই মল্লিক পরিবারে সুখের সানাই বেজে উঠেছে। থাক থাক, খুব ভালো থাক, সুখে থাক। আরে আরে থাক থাক থাক, খুব ভালো থেকো। থাক বাবা, সুখী হও। এই অমৃতা, তোমার মা দাদা ওনারা কেউ আসবেন না? না পিসিমণি, মায়েদের ফ্ল্যাট তো কন্টেনমেন্ট জোন হয়ে গেছে। আর সেই একই কারণে তো আমরা চিনিকেও আনতে পারলাম না। গতকাল রাতেই আমার বেয়ান আর সিদ্ধার্থের সঙ্গে কথা হয়েছে দিদি। চলে এসেছে, গায়ে হলুদের বাড়ি চলে এসেছে। খুব ভালো, চলো এবার ঠাকুর প্রণামটা সকলে মিলে সেরে নিয়ে এসো।
বানাও, যাও 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 যাও। চল। এই দাঁড়িয়ে আছিস কেন? চল চল চল, অনেক কাজ আছে, চল চল চল। চুমকি যদি নিজের জায়গাটা ছেড়ে দিয়ে উদারতা না দেখাতো, তাহলে এই আনন্দ, এই উৎসব কোনোটাই পসিবল হতো না। মল্লিকা, রনিতটা কি মতিভ্রম হলো বলো তো মল্লিকা? এত কিছুর পরেও মিশমিকে বলতে পারলো না, ওকে বিয়ে করে নিয়ে চলে এলো। ও সত্যি তো মিশমির ট্রুয়েস্ট ফ্রেন্ড দিদি। মিশমির এই দুঃসময়ে ও মিশমির পাশে এসে দাঁড়িয়েছে। কজন পারে এরকমটা করতে? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস নিজেকে তুই? তোর কি একটু লজ্জাও নেই রে? হ্যাঁ, হাসতে হাসতে নিজের বরটাকে ডিভোর্স দিয়ে দিলি, তারপরে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছিস, আর সে বিয়েতে নিজে কোমর দুলিয়ে নাচছিস, বাড়ি গোছাচ্ছিস। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোর শাশুড়ি মা যখন তোর নামে ওই গাড়ি বাড়ি জমি জমা সম্পত্তি লিখে দিতে চাইলো, কেন নিলি না? কেন মহান সেজে সব পেরিয়ে দিলি? বল বল, তুই কেন বুঝতে চাইছিস না চুমকি? আর কদিন বাদেই সবাই মিলেমিশে সংসার করবে, আর তাদের ছেলেমেয়েরা এই বাড়ির ছেলেমেয়েরা হওয়ার জন্য সমস্ত টাকা পয়সা সম্পত্তি পাবে, আর তুই এটো বাসনের মতন এই বাড়িতে পড়ে থাকবি। অসুবিধা নেই মা, আমার কাছ থেকে কেউ আমার সংসার কেড়ে নেয়নি। আমি নিজে আমার সংসারের সুখ ছেড়ে দিয়েছি। এরপর যদি আমাকে সারাটা জীবন এটো বাসনের মতন কাটাতে হয়, তাতেও আমার কোনো যায় আসে না। আমি ভেবে নেব আমি এতদিন যা পাপ করেছি তারই শাস্তি ভোগ করতে হচ্ছে আমাকে। আমি জানি মা, তোমার চিন্তা হচ্ছে আমাকে নিয়ে, কিন্তু তার থেকেও বেশি আফসোস হচ্ছে আমি এই পরিবারের টাকা পয়সা জমি জমা ছেড়ে দিয়েছি সেটা নিয়ে। কি লাভ হলো বলো তো মা? শেষমেশ তো ওর ভাগ্য, ওর সততাই ওকে জিতিয়ে দিল। তাই জন্য তোমাকে বলছি, ওর ব্রতটা আটকানোর জন্য যে নোংরা খেলাটা তুমি খেলছো সেটা বন্ধ করো। আমি জানি ওই ক্ষীর বানানোর জন্য যে দুধটা ছিল সেটা এমনি এমনি নষ্ট হয়নি, সেটা নষ্ট করেছো তুমি। আর মন্দিরে চারুর শরীর এমনি এমনি অসুস্থ হয়নি, সেটার পেছনেও তোমারই হাত ছিল। তুমি চেয়েছিলে ওকে জল খাইয়ে ওর ব্রতটা ভেঙে দিতে। মানে তুই আমার দিকে আঙুল তুলছিস? তোমাকে আবারও বলছি মা, চারুর থেকে দূরে থাকো, না হলে এরপর আর কেউ না, আমি তোমার মেয়ে তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করবে। রনিত, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, খেয়ে নাও। এরকম করে নাও। রনিত, তুমি চিন্তা করো না, আমি ওকে ঘরে দিয়ে আসছি, তুমি এখানেই থাকো। এটা ধরো তুমি। থ্যাংক ইউ। সাঁঝের বাতি